মনে করো আমি তোমাকে 1000 টাকা দিলাম এবং তোমার বন্ধুকে 1000 টাকা দিলাম, তোমাদেরকে সেম টাইপের বিজনেস করতে বললাম। তো সেখানে দেখবে হয়তো বা তোমাদের দুজনের ব্যবসায়ের যে আলটিমেট যে রেজাল্টটা সেটা কিন্তু হয়তো বা একটু ভিন্নতর হবে। টাকা সেম ছিল, বিজনেস সেম ছিল, কিন্তু প্রবলেম হয়ে যায় এই যে বিজনেস যে অপারেশনটা রয়েছে এইটা কে কিভাবে করছে সেটার উপরে। এই যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা। কারণ আমরা জানি আমরা যখন ব্যবসা করতে যাব আমাদের পণ্যের জন্য কিন্তু মজুত পণ্যের প্রয়োজন হবে। তো এই মজুত পণ্যটা কত ভালোভাবে আমরা ব্যবস্থাপনা করতে পারছি এর উপর কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য অনেকটা নির্ভর করে। তো এ পর্যায়ে আমরা মূলত এই মজুত পণ্য ব্যবস্থাপনা সম্পর্কেই জানবো এই ভিডিওতে, এবং এখান থেকে কিন্তু সবসময় প্রশ্ন থাকে, সো তোমাদেরকে অবশ্যই সেটা মনে রাখতে হবে। তো আমরা আসি আমাদের মজুত পণ্যের সঠিক পরিমাণ নির্ধারণ, মজুত সংগ্রহের নীতিমালা নির্ধারণ, ফরমাইশ সূচি সংরক্ষণ স্তর নির্ধারণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য নিয়ন্ত্রণ কার্যক্রমকে মজুত ব্যবস্থাপনা বলা হয়। বিভিন্ন প্রকার কাঁচামালের মজুত সংগ্রহ থেকে শুরু করে তা উৎপাদন কার্যে ব্যবহারের মাধ্যমে পণ্যদ্রব্য উৎপাদন এবং সর্বোপরি উৎপাদিত পণ্য বিক্রয় বা বাজারজাতকরণ পর্যন্ত সামগ্রিক কাজই হলো মজুত ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। তো এই মজুত পণ্য ব্যবস্থাপনা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা যদি গরমিল হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের বাকি যে জিনিসগুলো রয়েছে, যে যারা মেইনলি পণ্য রিলেটেড বিজনেস করে থাকে তাদের জন্য সেটা সমস্যার সম্মুখীন হয়। তো এবার যদি আমরা কথা বলি সেটা হচ্ছে এই মজুত পণ্য ব্যবস্থাপনার উদ্দেশ্য ও গুরুত্ব। সো মজুত পণ্যটা যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা যায় সেক্ষেত্রে কিন্তু ব্যয় হ্রাস পায়। এর কারণ হচ্ছে সঠিকভাবে মজুত নিয়ন্ত্রণ করা হলে মজুত সংরক্ষণ, গুদামজাতকরণ, পরিবহন, সময়, ব্যয় ইত্যাদি নানাবিধ ব্যয় কম হয়, ফলে পণ্যের উৎপাদন ব্যয়ও কম হয়। এরপর আসে উৎপাদন ও বিক্রয় ধারাবাহিকতা রক্ষা। তো যদি সঠিকভাবে মজুত নিয়ন্ত্রণ না করা হয় তবে যে কোনো সময় মজুদের ঘাটতি দেখা দিতে পারে। যদি কাঁচামালে ঘাটতি দেখা দেয় তবে কারখানা বন্ধ হয়ে যাবে, আবার যদি উৎপাদিত পণ্যে ঘাটতি দেখা দেয় তবে বিক্রয় বন্ধ হয়ে যাবে। এখানে পণ্য উৎপাদন ও বিক্রয়ের ধারাবাহিকতা রক্ষা করার জন্য মজুত ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আসে মূল্যের স্থিতিশীলতা। যদি মজুত পণ্যের সঠিকভাবে ব্যবস্থাপনা করা না হয় এবং এর ফলে কাঁচামালের ঘাটতি দেখা দিলে তখন উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে এবং পণ্যের বিক্রয় মূল্যে অস্থিতিশীলতা দেখা দেবে। এরপরে আসে আমাদের সর্বশেষ বিনিয়োগের সুষ্ঠু ব্যবহার। দক্ষ মজুত ব্যবস্থাপনার ফলে মজুত পণ্যে বিনিয়োগের পরিমাণ কাম্য স্তরে থাকে, অর্থাৎ এক্ষেত্রে বিনিয়োগের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয়। তো তোমাদের মনে অনেক সময় জাগতে পারে এরকম কোশ্চেন যে মজুত পণ্য ব্যবস্থাপনা আলাদা করে কি দরকার, আমি মজুত যত কম রাখবো আমার খরচ তত কম হবে, মজুত যত বেশি রাখবো আমার খরচ তত বেশি হবে। বাট ব্যাপারটা এরকম না, কম রাখলেও কিছু প্রবলেম আছে, বেশি রাখলেও কিছু প্রবলেম আছে। সো কাম্য পর্যায়ে রাখাটাই কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, এবং এটা আমরা কিভাবে নির্ণয় করব সেই জিনিসটাই আমরা এই ভিডিওতে জানবো। তো আমাদের এই যে মজুত পণ্য ব্যবস্থাপনা, অর্থাৎ হচ্ছে আমাদের এই মজুত ব্যবস্থাপনা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো মজুত পণ্যের পরিমাণ নির্ধারণ ও নিয়ন্ত্রণ করা। সো কম মূলধন বিনিয়োগ করে ভালো গুণসম্পন্ন কাঁচামাল সঠিক সময় সরবরাহ করার নামই হলো মজুত নিয়ন্ত্রণ। এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে ন্যূনতম ব্যয়ে মজুত সংরক্ষণ করা এবং কাঁচামালের অভাব যাতে উৎপাদন বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রাখা। তো আমাদের এখানে এই মজুত নিয়ন্ত্রণের জন্য উন্নত বিশ্বের দেশগুলো কম্পিউটার নির্ভর বিভিন্ন তথ্য ব্যবহার করলেও আমাদের দেশে সাধারণত চাহিদা অনুযায়ী সরবরাহ, অর্থাৎ যখন প্রয়োজন পড়ে ওই উপরই সরবরাহ করা হয়। এই নীতির উপর ভিত্তি করে কিন্তু মজুত পণ্যের পরিমাণ নির্ধারিত হয়ে থাকে। সো এই কার্যকর মজুত নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আমরা কিছু কৌশল নিয়ে আলোচনা করব যেগুলো অবলম্বন করা হয়ে থাকে। সেটা হচ্ছে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, যেটা নিয়ে আমরা কথা বলবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটি কৌশল। এরপরে পুনর্ফরমায়েশ মাত্রা। পুনর্ফরমায়েশ মাত্রা হচ্ছে কি পরিমাণ অবস্থায় গেলে নতুন করে আবার অর্ডার দেওয়া উচিত সেই জিনিসটাকে বোঝায়। এরপরে মজুদের সর্বোচ্চ মাত্রা, মজুদের সর্বনিম্ন মাত্রা, মজুদের গড় মাত্রা, এগুলো হচ্ছে আমাদের এই মজুত পণ্য ব্যবস্থাপনার কৌশল। তো এর মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের এই মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ, বা যেটাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলা হয়। সো এই মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ বলতে এমন একটি পরিমাণকে বোঝায় যা পরিমাণে অর্ডার বা ফরমায়েশ দিলে
ফরমায়েশ খরচ, রক্ষণাবেক্ষণ খরচ ও বহন খরচ সর্বনিম্ন পর্যায়ে থাকে। যে বিন্দুতে ফরমায়েশ খরচ, বহন খরচ এবং আনুষঙ্গিক খরচ পরস্পর সমান হয় সেই বিন্দুতেই মূলত মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ণীত হয়ে থাকে। সো এখানে আমাদের এই মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ধারণের সময় নিম্নোক্ত দুটি খরচের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ফরমায়েশ ব্যয় এবং আরেকটা হচ্ছে বহন ব্যয় বা গুদামজাতকরণ ব্যয়। তো প্রথমেই আমরা আসি ফরমায়েশ ব্যয়। কোনো পণ্য ক্রয় করতে হলে ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক কার্য সমাধা করতে যে ব্যয় হয় তাকে ফরমায়েশ ব্যয় বলা হয়। ফরমায়েশ প্রদানের জন্য যে সমস্ত খরচ বা ব্যয় হয় তা হলো ক্রয় বিভাগের বেতন ও মজুরি, ক্রয় বিভাগ কর্তৃক ব্যবহৃত যন্ত্রপাতির অপচয়, ক্রয় বিভাগের টেলিযোগাযোগ খরচ, ক্রয় বিভাগের মণিহারি খরচ, ক্রয় বিভাগের ভ্রমণ সংক্রান্ত ব্যয়, ক্রয় বিভাগ কর্তৃক ব্যবহৃত স্থানের যে ভাড়াটা, এটা হচ্ছে আমাদের ফরমায়েশ ব্যয় অর্থাৎ অর্ডার রিলেটেড যে খরচগুলো। এরপর আসে আমাদের বহন ব্যয় বা গুদামজাতকরণ ব্যয়। সো কোনো পণ্য ক্রয়ের পর উক্ত পণ্য ব্যবহার বা বিক্রয় পর্যন্ত যে বিভিন্ন ব্যয় হয় তাকে বহন সংক্রান্ত ব্যয় বলা হয়ে থাকে। এ ধরনের বহন সংক্রান্ত খরচগুলোর মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হলো গুদাম ঘরের ভাড়া, মজুত রক্ষণ বিভাগের বেতন ও মজুরি, মালের স্থানান্তর ও বিনষ্ট জনিত ব্যয়, মালের বীমা খরচ, গুদাম ঘরে ব্যবহৃত মণিহারি, মজুদের উপর কর, মূলধনের সুদ, নাড়াচাড়া খরচ ইত্যাদি। এগুলো আমাদের বহন ব্যয় বা আমাদের ক্যারিং কস্টের মধ্যে পড়ে। সো তার মানে আমরা দুটো ব্যয় পেলাম, সেটা হচ্ছে আমাদের অর্ডার কস্ট এবং আরেকটা হচ্ছে ক্যারিং কস্ট বা বহন ব্যয়। তো এবার আমরা আসি আমাদের কিছু অনুশীলনী নিয়ে। তো এতক্ষণ পর্যন্ত তোমরা কি বুঝতে পারলে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। সো প্রথমেই আসে মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ধারণে নিচের কোনটি বহন খরচের অন্তর্ভুক্ত? সো আমরা জানি গুদামজাতকরণ খরচ। এরপর আসে স্বল্পমেয়াদী অর্থায়নের হাতিয়ার কোনটি? সো আমরা কিন্তু জানি স্বল্পমেয়াদী অর্থায়নের হাতিয়ার হচ্ছে বাণিজ্যিক কাগজ। এরপর আসে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস কোনটি? সো আমরা কিন্তু এখান থেকে বলতে পারি আমাদের এই যে ব্যাংকের স্বীকৃতিপত্র, এই চারটা অপশনের মধ্যে এটা কিন্তু হচ্ছে স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। এরপর আসি বাধ্যতামূলক ফি কোন ধরনের ব্যাংক ঋণের ক্ষেত্রে প্রযোজ্য? তোমরা একটু চিন্তা করো এই প্রশ্নের উত্তর কি হবে। আমরা কিন্তু বলতে পারি আমাদের যে ঘূর্ণায়মান ঋণ এর ক্ষেত্রে বাধ্যতামূলক ফি প্রযোজ্য। এরপরে আসি সুনির্দিষ্ট জামানতযুক্ত অর্থায়ন কোনটি? সো এখান থেকে আমরা বলতে পারি সুনির্দিষ্ট জামানতযুক্ত অর্থায়ন হচ্ছে আমাদের বন্ড। এরপর আসে নিচের কোনটি স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস? আমাদের যে ব্যবসায় ঋণ এইটা কিন্তু হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে বিবেচিত হয়। তো বন্ধুরা এই পর্যন্তই মূলত ছিল আমাদের এই টপিকটা নিয়ে আলোচনা। এই ইওকিউ সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত জানবো। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি।